শ্রীলঙ্কায় স্টার সানডের প্রার্থনায় গির্জা ও হোটেলে বোমা হামলায় বিদেশি নাগরিক সহ নিহত 2 শতাধিক, আহত 400-রও বেশি। 7 ঘন্টা পর আবারও 2 দফা হামলা, সারা দেশে কারফিউ, আটক 7। খোঁজ মিলছে না 2 বাংলাদেশের। তাদের নাম, পরিচয় বা অন্যান্য বিস্তারিত কোনো কিছুই এই মুহূর্তে আমরা বলতে পারছি না। একটি হোটেলে বা একটি হাসপাতালে তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি কামরুজ্জামান মামুন। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ পবিত্র লাইলাতুল বরাত, নামাজ, জিকির, আসকার সহ ইবাদতে ভাগ্য রজনী অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তথ্য প্রযুক্তির সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার, বিপিও সামিটে বললেন সজীব ওয়াজেদ জয়। নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান। এবং তারেক রহমান ও তার স্ত্রী যুক্তরাজ্যের ব্যাংক হিসাব জব্দে আদালতে আদেশ, বেআইনি মন্তব্য খন্দকার মাহবুবের। এমন বক্তব্য আদালত অবমাননার শামিল, বলছেন দুদক আইনজীবী। শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে হামলার ঘটনায় এখন পর্যন্ত 2 বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা জানান তিনি। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়া কোনো বাংলাদেশি পরিবার বা ব্যক্তির সহযোগিতা লাগলে বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ হাই কমিশন কলম্বোতে একটা ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছেন। বাঙালি পরিবার বা সদস্য যে কেউ যদি সফর করে থাকেন তারা যেন তাদেরকে সেখানে জানান। কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা সবসময় সেটা করতে প্রস্তুত। এ পর্যন্ত 2 জন বাঙালি আনঅ্যাকাউন্টেড, যত তাড়াতাড়ি জানতে পারবো বা তাদেরকে ট্রেস করা যাবে আমরা সেই পরিবারের সদস্যদেরকে জানাবো তারা সেখানে অবস্থান করছেন। তাদের নাম, পরিচয় বা অন্যান্য বিস্তারিত কোনো কিছুই এই মুহূর্তে আমরা বলতে পারছি না। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। স্টার সানডের যে অনুষ্ঠান হচ্ছিল সেই 3টি চার্জে একসঙ্গে বিস্ফোরণ ঘটেছে, গোলাগুলি হয়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনার খবর এখনো আমরা পাইনি। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তা আমরা মনে করি আমাদের বাংলাদেশ এই ধরনের ঘটনা সবসময় আমাদের জনগণ ধিক্কার দেয়। এটা অসাম্প্রদায়িক চেতনার এই দেশ। এখানে কোনো গির্জায়, কোনো মসজিদে, কোনো মন্দিরে, কোনো পেগোডাতে হোক, আমরা কেউ চাই না। এদিকে বাড়তি সতর্কতা হিসেবে রাজধানী সহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে রাজধানী কাকরাইলে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রবিন, অপলা, যে শ্রীলঙ্কায় আপনারা জানেন যে সিরিজ বোমা হামলায় গির্জা এবং যে হোটেলে বেশ হতাহতের ঘটনায় কিন্তু বাংলাদেশেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকে বেশ জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। এমনিতে আপনারা কিন্তু জানেন যে আজকে যে মুসলমানদের জন্য অন্যতম একটি ধর্মীয় অনুষঙ্গ এবং মুসলিম উম্মার জন্য যেটি পবিত্র রজনী হিসাবে বিবেচনা করা হয়, পবিত্র যে ভাগ্য রজনী হিসাবে বিবেচনা করা হয়, পবিত্র শবে
বরাত, এবং সেই শবে বরাত উপলক্ষে কিন্তু এমনিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়ে থাকে। কিন্তু যে শ্রীলঙ্কার এই ঘটনার পর আসলে যে রাজধানী জুড়ে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু যে আরেকটু জোরদার করা হয়েছে। অর্থাৎ আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে এসেছি এবং যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আসলে যে মোতায়েন করা হয়েছে এবং তারা আসলে রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা চেক করছেন। আমরা এই মুহূর্তে যে কাকরাইল চার্চে আছি, এখানে আমরা যেটি দেখছি যে ডিবি পুলিশের সদস্যদেরকে যেমন মোতায়েন করা হয়েছে ঠিক তেমনই ভাবে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সদস্যদেরকে আমরা এখানে দেখছি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে শ্রীলঙ্কায় যে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনায় এমনিতে আসলে যে বাংলাদেশে যে নিরাপত্তা নিয়ে তেমন হুমকি নেই, কিন্তু আসলে যে নিরাপত্তা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটতে পারে সেই জন্য তারা আসলে সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন এবং সেই জায়গা থেকে সতর্কতামূলক জায়গা থেকে আসলে তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকের এই তৎপরতা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে। অপলা। শ্রীলঙ্কার ঘটনার পর রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকা থেকে তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। ব্রুনাইয়ে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রাত 8:30টার দিকে এম্পায়ার হোটেল কান্ট্রি ক্লাবের বলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় ব্রুনাইয়ে অবস্থানরত আওয়ামী লীগ নেতা ছাড়াও প্রবাসী পেশাজীবীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সংবর্ধনার স্থলে পৌঁছালে কয়েক হাজার প্রবাসী তাকে শুভেচ্ছা জানান। পরে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় দুপুরে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। আগামীকাল সকালে সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এতে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পবিত্র লাইলাতুল বরাত আজ। মহান আল্লাহ তাআলার কাছ থেকে বান্দার গুনাহ মাফ, ভাগ্য নির্ধারণ সহ নানা কারণে এই রাতটি বেশ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। মুসলিম উম্মার কাছে ভাগ্য রজনী বলে পরিচিত এই রাতে ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করবেন তারা। নফল ইবাদতের মাধ্যমে রাত অতিবাহিত ছাড়াও এই দিনে রোজা রাখেন অনেকেই। প্রতি বছরের মতো এবারও ইসলামিক ফাউন্ডেশন শবে বরাত উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছে বায়তুল মোকাররম মসজিদ সহ বিভিন্ন স্থানে। দর্শক, পবিত্র লাইলাতুল বরাত আজ ইবাদত বন্দেগীতে পবিত্র এই রজনী পার করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই খবর জানাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং চট্টগ্রামের লালদিঘির পাড়ে হযরত আমানত শাহর মাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রথমে যাচ্ছি শুভর কাছে। মামুন, সন্ধ্যায় সূর্যাস্তের মধ্য দিয়েই মুসলমানদের যে পুণ্যময় রাত সেটি শুরু হয়েছে এবং আপনি জানেন যে মুসলমানদের যে 5টি পুণ্যময় রাতের কথা বলা হয়েছে, লাইলাতুল কদর, শবে মেরাজ, তার মতো কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ রাত। আমরা সন্ধ্যা থেকেই দেখছি, সন্ধ্যার আগে থেকেই মুসল্লিরা মসজিদে আসা শুরু করেছেন। এখনকার পরিস্থিতি হচ্ছে তারা মাগরিবের নামাজ পড়ার পরে অনেকেই কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেছেন। আপনাকে বলে রাখি যে এখন কিন্তু মসজিদে মুসল্লিদের উপস্থিতি তুলনামূলকভাবে কম, অনেকেই এখানে বসে আছেন। তবে অন্যান্য রাতের মতো আমরা দেখে থাকি যে এশার নামাজের পরেই এক ধরনের প্রস্তুতি নিয়ে, এশার নামাজ পড়তে আসার সাথে সাথে এক ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু সারা রাতের জন্য কিন্তু মুসল্লিরা আসলে মসজিদে আসেন। তো এই রাত্রিকে আসলে ভাগ্যের রজনীও বলা হয়ে থাকে। তো এই রাতে সাধারণত মসজিদ সহ দেশের প্রতিটি মসজিদেই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজগার সহ তাহাজ্জুদের নামাজ পড়ার যে এক ধরনের প্রবণতা মানুষের মধ্যে এটি দেখা যায়। তো এটি ছাড়াও কিন্তু আমরা দেখি যে বিভিন্ন যে কবরস্থান রয়েছে রাজধানী সহ সারা দেশে, তারা আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য কিন্তু আমরা এক ধরনের কবরস্থান জুড়েও কিন্তু মুসল্লিদের ভিড় দেখে থাকি। তো এখন পর্যন্ত এখানে আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি যে মুসল্লিদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এক ধরনের ভিড় রয়েছে। প্রতিটি গেটেই র্যাবের সদস্যরা, পুলিশের সাধারণ সদস্য যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। তারা বলেছেন যে কয়জনই মসজিদে ঢুকবে তাদের
সবাইকে তল্লাশি করে প্রবেশ করানো হবে। এবং সবশেষে আপনাকে বলে রাখি যে আজকে ফজরের নামাজের পরে এখানকার যে সিনিয়র পেশ ইমাম রয়েছে হাফেজ মাওলানা মিজানুর রহমান, তিনি বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই রাতের আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এখানকার এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল আলম। হ্যাঁ, আপনাকে যেটি বলতে পারি, সৌভাগ্যের রজনী, পবিত্র রজনী এবং গুরুত্বপূর্ণ রজনী হচ্ছে শবে বরাত। এই শবে বরাত উপলক্ষে চট্টগ্রামে যে বারাউলিয়ার জন্মভূমি বলা হয়ে থাকে, এই বারাউলিয়া বিভিন্ন মাজার, শাহ আমানত শাহর মাজার এবং গরিবুল্লাহ শাহর মাজার এবং মিসকিন শাহর মাজার সহ বিভিন্ন মাজার কেন্দ্রিক মানুষের এখন উপচে পড়া ভিড়। এছাড়া বিভিন্ন যে জাতীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদ রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি ধর্মপ্রিয় মানুষরা এসেছেন এবং তারা সারা রাত ব্যাপী এখানে থাকবেন এবং নামাজ আদায় করবেন এবং বিভিন্ন নফল নামাজ এবং জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং বিশ্ব মুসলমানের জন্য দোয়া দুরূদ পড়বেন। আপনি হয়তো জানেন যে এই শবে বরাত হচ্ছে সৌভাগ্যের রজনী। আজকে অনেকেই যারা বিগত সময়ে যারা বিভিন্ন পাপ করেছে, হয়তো তারা আজকে সেই পাপের ক্ষমা চাইবেন এবং আগামীতে যারা যাতে তাদের জীবনটা সমৃদ্ধ হয়, সুখে হয়, শান্তিতে হয়, সেই বিষয়টি তারা যারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, অর্থাৎ তাদের শান্তির জন্য আল্লাহর কাছে আজকে প্রার্থনা করবেন। এবং আজকের এই রাতে কিন্তু বলা হয় যারা মুফাসসিররা রয়েছেন, যারা আলেম ওলামারা রয়েছেন, তারা বলছে আজকের এই রাতে আমল এবং রিজিক এবং এগুলো বন্টন করা হবে। এবং এই উপলক্ষে চট্টগ্রামে কিন্তু যে মাজার কেন্দ্রিক যে মাজার রয়েছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের, এবার পাশাপাশি যারা যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং বেশ কিছু বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেমন ফটকা না ফুটানো এবং আতশবাজি না ফুটানো সহ বিভিন্ন বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা। এছাড়া এখানে যে মাজার রয়েছে, সেই মাজারে কিন্তু হালুয়া বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন খাবার বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন মেজবান আয়োজন করা হচ্ছে। ধর্নাঢ্য যে ব্যক্তিরা রয়েছেন, তারা আজকে সওয়াবের উদ্দেশ্যে বিভিন্ন মাজারে এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন তাবারুক বিতরণ করেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহ মাজার থেকে শবে বরাতের সর্বশেষ তথ্য। দর্শক, লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী পালনে মসজিদে মসজিদে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাবেন, সে খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। এর আগে ঢাকা থেকে জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। অনুকরণ করে নয়, বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে চতুর্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মেধাভিত্তিক অর্থনীতির উপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, আগামীর জন্য প্রস্তুত হতে হবে তরুণদের। প্রযুক্তির এই যুগে এসে কাজের পরিধি এখন শুধু শহর কিংবা গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের কাজ টাকার বিনিময়ে করার পদ্ধতিই পরিচিত আউটসোর্সিং হিসেবে। বিশ্বের দ্রুত অগ্রসর হওয়া এই খাতকে আরও টেকসই করতে কাজ করে থাকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর উদ্যোগ। বর্তমানে দেশের 50,000 তরুণ তরুণী এই বিপিওর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করে উপার্জনক্ষম হয়েছেন। সেবা খাতকে ডিজিটালে রূপান্তরের প্রতিপাদ্যে দুদিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর মতো জটিল প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো উপর নির্ভরশীল থাকবে না। বাংলাদেশের সম্পদ ও অর্থ দুটোরই সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের ফলে আত্মবিশ্বাস বেড়েছে দেশের। আগামীতে পরনির্ভরশীলতা আরও কমিয়ে আনতে হবে। দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, অনুকরণ নয়, উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিপিও খাতে কর্মসংস্থান সৃষ্টির যেমন সুযোগ রয়েছে, তেমনি বাংলাদেশের তরুণ প্রজন্মের এখন সময় এসেছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। মনে রাখতে হবে, অনুকরণ নয়, উদ্ভাবন জরুরি। এবারের সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের যুক্তরাজ্যের 3টি ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ অবৈধ, বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, চমক সৃষ্টি করতে সরকার এই কাজ করেছে। অন্যদিকে খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে দেখছেন দুদকের আইনজীবী। তিনি বলছেন, আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না করে এ ধরনের বক্তব্য দেয়া অনাকাঙ্ক্ষিত।
যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে গত বৃহস্পতিবার আদেশ দিয়েছেন দেশের আদালত। দুদকের ধারণা 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হঠাৎ করে তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দকে সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির এক আইনজীবী প্রেস ব্রিফিংয়ে আদালতের এই আদেশকে বেআইনি হিসেবে আখ্যা দিয়েছেন। ডক্টর জুবাইদুর রহমান হয়তো বাংলাদেশে আসবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এই গুঞ্জনকে ডক্টর জুবাইদুর রহমানকে এখানে ইমপ্লিকেট করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই। খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী। অনুসন্ধানকালীন সময়ে আইন আদালতকে ক্ষমতা দিয়েছে, যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, কোনো প্রসিকিউশন এজেন্সি যদি জব্দের আবেদন দেয়, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটা দিতে পারে। আদেশ সরাসরি খারিজ করে দেয়া এটা অ্যাবসলিউটলি এটা একটা অডাসিটি। আদালতের আদেশ চ্যালেঞ্জ না করে ওই আদালতের আদেশ থেকে বেআইনি বলা এটা এক ধরনের কন্টেম্প্ট অফ কোর্ট। অনুসন্ধান শেষে অর্থ পাচারের প্রমাণ হলে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হবে বলেও জানায় দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্র্যান্ড, মোড়ক, চেহারা সবই বিদেশি, শুধু ভেতরের পণ্যটি নকল। আশঙ্কার কথা হলো নকল ও অবৈধ এসব পণ্য আমরা ব্যবহার করছি শিশুদের ত্বকে। অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মোড়ক ও বোতল চীন থেকে অবৈধভাবে আমদানি করা, তাই এসব শিশু পণ্য দেখে বোঝার উপায় নেই এটি নকল। সদ্যজাত থেকে সব বয়সী শিশুদের জন্য জনপ্রিয় এই টেলকম পাউডারের নকল এভাবেই তৈরি হচ্ছে কেরানীগঞ্জের বরিশর বাজার এলাকায়। এখানে পটাশিয়াম, বেনজিন, মেন্থল আর সুগন্ধির মিশ্রণে অনায়াসেই তৈরি হয়ে যায় ব্যথানাশক, আগুনে পোড়া কিংবা চর্মরোগের জনপ্রিয় ওষুধগুলো। এক বিস্কিট পাকাইলে তো অনেক মাল হয়, এক বিস্কিট পাকাইতাম, একদিন পাকাইতাম আবার 15 দিন পর করতাম। কেরানীগঞ্জের ঘিঞ্জি এলাকায় কম করে 5টি অবৈধ কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে 36 লাখ টাকা জরিমানা সহ 8 জনকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মাধ্যমে হয়তো এই এলাকায় এই ধরনের নকল পণ্য তৈরি করার প্রবণতা অনেকটা কমে যাবে। সস্তায় ক্রয় করতে গেলে নকল পণ্যটি ক্রয় করে সেই ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি আমরা আরেকটি বার্তা দিতে চাই, যারা এই সমস্ত পণ্য বিভিন্ন শোরুম বিক্রি করছেন, অনেক নামি দামি ব্র্যান্ডেড দোকানেও কিন্তু বিক্রি করছেন, তারাও সতর্ক হবেন, কারণ এই সমস্ত পণ্য নকল পণ্য যেখানেই পাওয়া যাবে প্রত্যেক কিন্তু শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। এদিকে আসন্ন রমজান সামনে রেখে রাজধানীর শ্যামপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় 35 বিদেশি পর্যটক সহ নিহত 2 শতাধিক, আহত 400-রও বেশি। খোঁজ মিলছে না 2 বাংলাদেশির, কারফিউ জারি, আটক 7। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আজ পবিত্র লাইলাতুল বরাত, নামাজ, জিকির, আসকার সহ ইবাদতে ভাগ্য রজনী অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।